হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের পড়াবো কবি জীবনানন্দ দাশের লেখা 'তিমির হননের গান' কবিতাটি। কবিতাটি 'ষাটটি তারার তিমির' কাব্য থেকে নেওয়া হয়েছে। কাব্যটি প্রকাশিত হয়েছিল ১৯৪৮ খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথের পরবর্তীতে যে আধুনিক কবিতার সূচনা, যাদের হাত ধরে এই আধুনিক কবিতার সূচনা হয়েছিল তাদের অন্যতম জীবনানন্দ দাশ। বা বলা যেতে পারে রবীন্দ্রনাথের পর বা রবীন্দ্রনাথের প্রভাবকে অতিক্রম করে যে আরও একটা যুগের সূচনা হতে পারে, সেটা জীবনানন্দ দাশকে কেন্দ্র করেই আধুনিক বাংলা সাহিত্যে সূচনা ঘটেছিল। রবীন্দ্রনাথের পর সবচেয়ে স্বতন্ত্র কবি এই জীবনানন্দ দাশ। কেউ কেউ তাকে নির্জনতার কবি হিসেবে চিহ্নিত করেছেন। বুদ্ধদেব বসু সেই নির্জনতার আড়ালে তিনি সময়ের কবি, আশাবাদের কবি, সময় সংকেতকে সামনে রেখে তার সমস্ত রচনা উঠে এসেছে। বিংশ শতাব্দীর সূচনাতেই প্রথম বিশ্বযুদ্ধ, একটু কিছুদিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুই বিশ্বযুদ্ধের পরবর্তী যে পৃথিবী, ধ্বংসস্তূপের মাঝখান থেকে নবস্বপ্নের উত্তরণের জন্য এগিয়ে যাওয়া যে পৃথিবী, সেই পৃথিবীর অন্ধকার, আশা, আশাহীনতা, স্বপ্ন, স্বপ্নভঙ্গের বেদনা, মরবিড, অ্যাবসার্ড সমস্ত কিছু নিয়ে জীবনানন্দ বাংলা কাব্যে প্রবেশ করেছিলেন। এবং জীবনানন্দের কাব্য এত মায়াবী, এত তার বিচ্ছুরণ, এত বোধের বিশ্লেষণ বা আমাদের মনস্তত্ত্ব বা আমাদের মননের ক্ষুধার এত রসদ সেখানে রয়েছে। জীবনানন্দের সমস্ত কাব্য, গল্প, উপন্যাস না পড়লে বোঝা যাবে না। উপন্যাসগুলি আবিষ্কার হয়েছে অনেক পরে, জীবনানন্দের মৃত্যুর অনেক পরে। তিনি সেগুলো বাক্সবন্দী করে রেখে গিয়েছিলেন। জীবিতকালে তার কাব্যগুলোই প্রকাশিত হয়েছে। তবে মৃত্যুর পর প্রচুর কবিতা প্রকাশিত হয়েছে, যেগুলো সে বন্দী করে রেখে গিয়েছিলেন। তো এই যে জীবনানন্দ, বিংশ শতাব্দীর যে ক্লান্ত বেলা, যে বিমূঢ় বিভ্রান্ত যুগ, যে যুগে মানুষ কেমনভাবে বাঁচবে তার পথ নেই, পথহীন মানুষ, আশাহীন মানুষ, স্বপ্নহীন মানুষ, ক্ষয়ে ক্ষয়ে মরে যাওয়া যে মানুষ, চারিদিকে অন্ধকার, চারিদিকে লড়াই, সংগ্রাম, সাম্রাজ্যবাদ, ধ্বংসস্তূপ, সন্ত্রাসবাদ, সেখান থেকে মানুষের প্রেম, প্রেমহীনতা, অস্তিত্বের অমাবস্যা, জেদ, বিদ্রোহ সব নিয়ে তিনি কাব্য রচনা করেছেন। এবং সবচেয়ে বড় কথা, জীবনানন্দের কবিতায় যেটি বিশেষ করে এসেছে সেটা হলো জ্যোতিচিহ্নের ব্যবহার। এর আগে যেসব কবিতা আমরা পড়ে এসেছি সেখানে কিন্তু দেখা যাবে সবই ছন্দকে সামনে রেখে লেখা, ছন্দের দাসত্ব বন্ধন মেনে লেখা। মধ্যযুগের যে কবিতা পড়েছি, আধুনিক যুগেও সেই কবিতা আমরা কিছু পড়েছি। কিন্তু রবীন্দ্রনাথের সময় থেকেই মধুসূদন যে অমিত্রাক্ষর ছন্দের মধ্য দিয়ে ছন্দের দাসত্বের বন্ধন ভেঙে দিলেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্য বা আধুনিক কবিতাকে কেন্দ্র করে যে গদ্য ছন্দের সূচনা হলো, জীবনানন্দে এসে তা ব্যাপক মাত্রা লাভ করল। জীবনানন্দ অক্ষরবৃত্ত ছন্দের পয়ার মহাপয়ারে লিখেছেন। অক্ষরবৃত্ত ছন্দের সেই প্রয়োগ দেখা যাবে তার যে সনেটগুলি, রূপসী বাংলা কাব্যটি তোমরা যদি পড়ো তাহলে সেই সনেটগুলিতে
তার প্রয়োগ দেখা যাবে। কিন্তু এমনি কবিতাগুলিতে, অন্য কবিতাগুলিতে তিনি গদ্য ছন্দে লিখেছেন এবং সেখানে যতিচিহ্নের ব্যবহার বিশেষ করে এসেছে। কমা, সেমিকোলন, ড্যাশ ইত্যাদি, ইত্যাদি শব্দের। এবং জীবনানন্দের কাব্যে কিন্তু বাংলাদেশের জনপদ জীবন, বাংলাদেশের গ্রাম জীবন, বাংলাদেশের প্রকৃতি এত জীবন্ত হয়ে উঠেছে তা আ আ মানে প্রশংসার যোগ্য। এজন্যই জীবনানন্দের কাব্য এত জীবন্ত, কারণ বাংলাদেশের জনপদ জীবনের সঙ্গে তার একটা সংযোগ ছিল। আধুনিক কবিতার যে সূচনা বা আধুনিক কবিতার যে পালাবদলের ইতিহাস, সেখানে বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্তের কবিতা আজ ম্রিয়মাণ হয়ে গেলেও জীবনানন্দের কবিতা ম্রিয়মাণ হয়ে যায়নি। তার একটি বড় কারণ বাংলাদেশের সাথে, বাংলার জনজীবনের সঙ্গে তার ভয়ানক সংযোগ। এবং জীবনানন্দ সময়ের ব্যাধিকে, সময়ের স্মরণীয় নামাবলীকে, যে সময়ের যাবতীয় ঘটনাকে তিনি এমন এক বাক্যজালে, এমন এক বোধে, এমন এক রূপান্তরের মধ্যে দিয়ে ধরতে চেয়েছিলেন তা বিস্ময়। সেখানে ইতিহাস, কল্পনা, ঋতুবৈচিত্র্য, গ্রাম বাংলার অতি পরিচিত, অপরিচিত শব্দমালা, মানুষের অস্তিত্বের সমস্যা, মানুষের অস্তিত্ব সংগ্রাম, আলো অন্ধকারের খেলা, ছায়ার খেলা, বোধের খেলা এবং জীবন মরণের খেলা, সব নিয়ে আশাহীনতা, আশাবাদের খেলা, সব নিয়ে এমন এক বিচ্ছুরণ আবিষ্কার করেছেন যা বাংলা কাব্যে একেবারেই স্বতন্ত্র বলা যায়। এই জীবনানন্দকে কেউ কেউ নির্জন কবি বলেছেন, বিশেষ করে বুদ্ধদেব বসু, কিন্তু তার কাব্যগুলি পড়লে দেখা যাবে যে সেখানে কিন্তু বিংশ শতাব্দীর অবক্ষয়ের যে পৃথিবী, তার জীবনচিত্র এমন বিচ্ছুরণে উঠে এসেছে তা কিছুতেই ভোলার নয়, বা এমনভাবে বাংলা কবিতা আর লেখা হয়নি জীবনানন্দের পরবর্তীকালে। সেখানে ব্যক্তির অস্তিত্বকে, ব্যক্তির বোধকে, ব্যক্তির স্বপ্নহীনতাকে, প্রকৃতির রূপচিত্রকে, কালের সমস্যাকে এবং অস্তিত্বের অহমিকাকে তিনি এমন সুরে, এমন ব্যঞ্জনায় বাজিয়েছেন তা স্পষ্টতই প্রশংসার যোগ্য। তোমাদের যে কবিতাটি পাঠ্য সেটি তিমির হননের গান। অন্ধকারের বিনাশ করে আলোর উত্তরণ। একজন কবি সবসময় আলোর কথা বলেন, একজন কবি সবসময় আশাবাদের কথা বলেন, একজন কবি স্বপ্ন দেখাতে পারেন, একজন কবি বাস্তব পৃথিবীর ঊর্ধ্বে গিয়ে একটি আইডিয়াল পৃথিবীর মানচিত্র আঁকতে পারেন। এজন্যই প্লেটো বলেছিলেন যে তার কল্পিত মানচিত্রে কবিদের স্থান হবে কিনা, কেননা কবিরা সবসময় অবাস্তব নিয়ে কাজ করেন। কিন্তু শিল্পের সত্য সেটাই, শিল্প সবসময় সুস্থতার কথা বলবে, শুভবোধ, মঙ্গল চেতনা, কল্যাণবোধের কথা বলবে, আশাবাদ, স্বপ্নের কথা বলবে। সেই সঙ্গে সঙ্গে জীবনানন্দের কবিতায় কিন্তু মরবিড, অবসাদ, অ্যাবসার্ড এই ভাবগুলো, বিষয়গুলো রয়েছে এবং কেউ কেউ জীবনানন্দকে সুরিয়ালিস্ট কবি হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন। সব মিলিয়ে জীবনানন্দ একজন উত্তরাধুনিক সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি। এবং যতদিন যাচ্ছে জীবনানন্দের স্বরূপ, জীবনানন্দের সাহিত্যের বিশ্লেষণ বক্তব্য নতুন মাত্রায় উন্মোচিত হয়ে চলছে, আজও চলছে। রবীন্দ্র যুগকে অতিক্রম করে আজ আমরা উত্তর জীবনানন্দ যুগে বসে আছি, একথা বলতেই আমি বেশি ভালোবাসি। এই যে তিমির হননের গান, সেখানে অন্ধকারের বিনাশ কিভাবে করা যায়, মানুষ তো
সত্য দ্রষ্টা, মানুষ তো স্বপ্নদ্রষ্টা, মানুষ তো এই পৃথিবীকে সত্য সুন্দরে ভরিয়ে তুলতে চায়, আলোময় করে তুলতে চায়, জীবনের শেখায় আলো জ্বালাতে চায়, অন্ধকারের বিনাশ ঘটিয়ে, নয়ার্থক বোধের বিনাশ ঘটিয়ে শুভ চেতনায় পৌঁছে যায়। অথচ বাস্তব পৃথিবীতে অন্ধকার, বাস্তব পৃথিবীতে ক্লান্তি, বাস্তব পৃথিবীতে জীর্ণতা, চারিদিকে ধূসর মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে সমস্ত ধ্বংস হয়ে গেছে। মানুষের লুকোবার পরিত্রাণ নেই, মানুষের লুকোবার জায়গা নেই, মানুষের বাঁচার পরিত্রাণ নেই। মানুষ কি করবে? মানুষ লড়াই করবে, বিদ্রোহ করবে, একথা ঠিক। কিন্তু সমস্ত মানুষ তো লড়াই করতে জানে না, মধ্যবিত্ত মানুষ তো লড়াই করতে জানে না, যে মানুষ খেতেই জানে না, যে মানুষ পড়তেই জানে না, যাদের বসন-ভূষণ, খাদ্য, আভরণ কিছুই সংগ্রহ নেই, কিছুরই জোগান নেই, সে মানুষ কি করে বাঁচবে? তাহলে পৃথিবী কি সাম্রাজ্যবাদের দখলে চলে যাবে? কেবলমাত্র বিত্তবান পুঁজিবাদী বেঁচে থাকবে? সাধারণ মানুষের কোনো স্বপ্ন আকাঙ্ক্ষা মোহ থাকবে না? সেখান থেকে জীবনানন্দ নতুন উত্তরণের সত্য খুঁজেছেন এই কবিতায়। দেখো কি বলছে। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। জীবন আলো অন্ধকারে ভরা, জীবন অমাবস্যা পূর্ণিমার মেলবন্ধনে রচিত, জীবন পূর্বসূরির থেকেই শুরু হয়। এই পৃথিবীতে আসার পর একটি শিশু নতুন, সে কিছুই জানে না। তার অভিভাবক, এই পৃথিবীর পূর্বজ অধিবাসীরা যেমনভাবে তাকে শিখিয়ে দেন, যেমনভাবে এই পৃথিবীর সমস্ত কিছু দীক্ষা দেন, সেভাবেই তিনি শেখেন। এবং একটি শিশু সেইভাবেই জীবনকে শিখে নিতে চেয়েছিল। কোনো হ্রদে, কোনো ঢেউয়ে, নদীর ঢেউয়ে, সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। এবং পড়তে গিয়ে তোমরা দেখবে কবিতাটিতে, কবিতাটির কেমন একটা বিচ্ছিন্ন এবং বক্তব্যগুলো কাটা কাটা, খণ্ড খণ্ড অংশ, এবং কতগুলি যেন সূত্র গেঁথে দিচ্ছেন। কোনো হ্রদে, কোনো ঢেউয়ের সমুদ্রে, কোনো নদীর ঢেউয়ে, এবং পরস্পর জলের মতো মিশে, জলের সাথে কথা বলতে বলতে, জলের মতো গভীরতায়, জলের মতো প্রবাহমানতায়, জলের মতো স্বচ্ছতায়, জলের মতো তরলতায় জীবন যেন প্রবাহিত। বলছে, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। বিংশ শতাব্দীর মানুষের জীবন ক্রমেই আলোড়িত হয়ে চলছে। দুটি বিশ্বযুদ্ধে সমস্ত তছনছ হয়ে গেছে, পূর্বের অভিজ্ঞতা ভেঙে গেছে, পূর্বের মূল্যবোধ, প্রাচীন সমাজ তার সমস্ত বক্তব্য নিয়ে বিদায় নিয়েছে। অস্তমিত সূর্যের প্রান্তরে আলো অন্ধকারের ছায়ানিকেতনে এই পৃথিবী আজ নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করছে। প্রশ্নহীন, সমাধানহীন এই পৃথিবী যেন উত্তর খুঁজতে জানে না, সূর্যের কাছ থেকে কিছুটা আলো নিয়ে আবার নতুন করে জীবনের দীক্ষা ব্রত নিতে চাইছে। কিন্তু কোথায় আলো? এ তো অন্ধকার, চারিদিকে অন্ধকার। অথচ একটি শিশু জন্মে তো আলোর সন্ধান পেয়েছিল, সুস্থভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল। একজন পিতামাতা শিশুকে এই পৃথিবীতে আনে নতুন দিনের স্বপ্ন দেখানোর জন্য, নতুনভাবে ভালোবাসার জন্য, নতুনভাবে এই পৃথিবীকে গড়ে তোলার জন্য। কিন্তু এসে দেখে এ তো শুধুই অন্ধকার, এ তো শুধুই অমাবস্যা, এ তো শুধুই যুদ্ধ, এ তো শুধুই মূল্যবোধহীনতা, এ তো শুধুই অন্ধকার। কোথায় যাবে? সেই যে সুধীন্দ্রনাথ দত্তের কবিতা, উটপাখি কবিতায়, কোথায় লুকোবে?
কোথাও জায়গা নেই, কোথাও সত্য নেই, সমস্ত ধ্বংস হয়ে গেছে। উট পাখি মরুভূমিতে মাথা গুঁজে দেয়, বালুঝড় এসে তাকে ঢেকে দেয়। পরিত্রাণ নেই, মধ্যবিত্ত জীবনের পরিত্রাণ নেই। মধ্যবিত্ত জীবনকে লড়াই করে, সংগ্রাম করে, প্রতিবাদ করে বাঁচতে হবে। সেইখান থেকে বলছেন সূর্যের কাছ থেকে আলো নিয়ে, শতাব্দীর সূর্যের নিকট আলোড়ন নিয়ে হয়তো জীবনকে শিখে নিতে চেয়েছিল, জীবনকে নতুনভাবে গড়তে চেয়েছিল, জীবনের প্রদীপ শিখায় একটু বা তেল দিতে চেয়েছিল, জীবনের সলতেটাকে জ্বালিয়ে নিতে চেয়েছিল। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। বলছে দেখো, অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি। ভিত্তিহীন প্রশ্ন, ভিত্তিহীন উত্তর, এবং যিনি প্রশ্ন করতে জানেন না তিনি সত্য খুঁজতে জানেন না। অন্য এক আকাশের মতো, যে আকাশ ম্রিয়মাণ, যে আকাশ প্রশ্ন করে না, যে আকাশ স্বচ্ছ, যে আকাশ প্রবাহিত, যে আকাশ চলমান, সেই আকাশের কাছ থেকে সত্য খুঁজে নিয়ে, সেই আকাশের মতো চোখ নিয়ে এই পৃথিবীকে দেখার মানচিত্র নিয়ে, এই পৃথিবীকে উপলব্ধি করার নতুন প্রেরণা নিয়ে, নতুন বোধ নিয়ে, নতুন জীবন চেতনা নিয়ে বলছে আমরা হেসেছি, আমরা খেলেছি, আমরা নতুন করে বাঁচতে চেয়েছি, আমরা নতুন করে স্বপ্ন দেখেছি। স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। ব্যক্তি সমষ্টির অংশ, ব্যক্তি পূর্বপুরুষের অংশ। এই যে আমি, আমার অস্তিত্ব এখানে খেলা করছে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমি উত্তরাধিকার হিসেবে কথা বলছি। আমার পরিবার রয়েছে, আমার পিতামাতা, দাদু, ঠাকুমা রয়েছে। প্রতিটি ব্যক্তিই তাই, এবং প্রতিটি ব্যক্তি কিন্তু শুধুমাত্র বংশ নয়, সে সংস্কৃতির উত্তরাধিকার, সে সাহিত্যের উত্তরাধিকার, সমস্ত কিছুর উত্তরাধিকার। এই যে তোমরা শুনছো, বংশ পরম্পরায় সেই ক্লাসে বসে কেউ না কেউ শুনে গেছে। আজ আমরা এই জীবনানন্দ লিখছেন, তারও পূর্বপুরুষরা, মানে ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি নয়, সাহিত্যের পূর্বপুরুষরা একদা লিখে গেছেন সেই মধ্যযুগের আমল থেকে। বলছে স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে, পূর্বজ অংশ বা আমার এই ঐতিহ্যে কোনো গ্লানি নেই, কোনো ভুল নেই, কোনো প্রতারণা নেই, কোনো মিথ্যা ভেগধারী মানসিকতা নেই ভেবে নিয়ে মানুষকে ভালোবেসে গেছি, কিন্তু ভালোবেসে অর্জন করেছি শূন্যতা, শূন্যতায় ভেসে গেছে এই পৃথিবী। প্রেমিকারা চলে গেছে, বিংশ শতাব্দীর প্রেম ঠুনকো হয়ে গেছে, প্রেম কাচের মতো ভাঙনশীল হয়ে গেছে। অবিশ্বাসের খেলা চারিদিকে মাথা তুলে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথও জীবনের শেষ বেলায় এসে বলছেন, তাহলে কি মানুষের ওপর বিশ্বাস হারাতে হচ্ছে? যে রবীন্দ্রনাথ একদিন বলেছিলেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির এই নিপীড়নে তিনি তার বিশ্বাস ভেঙে ফেলতে বাধ্য হচ্ছেন। যাবার বেলায় এই পৃথিবীর যে মানচিত্র দেখে যাচ্ছেন, তা রবীন্দ্রনাথকে নতুন সত্যে উত্তীর্ণ করছেন। সাম্রাজ্যবাদ সমস্ত কিছুকে ভেঙে ফেলেছে। তারপরে বলছেন, সেই সব রীতি আজ মিতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। একটা বিষয় জীবনানন্দের সমস্ত কবিতাতেই দেখবে, এই চড়াই উতরাই আছে, আশাহীনতার কথা আছে, স্বপ্নহীনতার কথা আছে, আলো অন্ধকারের খেলা আছে, আলো ছায়ার খেলা চলছে। আসলে জীবন কখনো এক রৈখিক হতে পারে না। জীবনের মানদণ্ড জটিল, এবং সময় যত এগিয়ে এসেছে জীবনের জটিলতা তত বৃদ্ধি পেয়েছে। এখানে এসেও জীবনানন্দ তাই বললেন, সেই সব রীতি আজ মিতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক।
বলছে সেই সব রীতি, সেই সব পূর্বপুরুষদের অভিজ্ঞতা, জীবনাচরণ, পন্থা, সেই সব পথ মৃতের চোখের মতো, যা আলোহীন, যা মানুষকে আলো দেখাতে পারে না। আসলে বিংশ শতাব্দী এক জটিল ব্যাধিতে আক্রান্ত। পূর্বের মূল্যবোধ ভেঙে গেছে। পূর্বের প্রাক্তনদের, অভিজ্ঞ মানুষদের দেখানো জীবন পথ বদলে গেছে। দুটি বিশ্বযুদ্ধ মানুষকে তছনছ করে দিয়েছে। ভাঙনের সত্য দিয়ে প্রেম এসেছে এবং মানুষকে নতুন করে জেগে উঠতে হবে, নতুন করে আত্মপ্রতিষ্ঠার ব্রত নিতে হবে। কিন্তু চারিদিকে অন্ধকার। মানুষ কি করবে? পূর্বের সত্য থেকে, পূর্বের অভিজ্ঞতা থেকে কোনোভাবেই আলো জ্বেলে নিতে পারছে না। সেজন্যই বলছে তারার আলোর দিকে চেয়ে নিরালোক। তারার আলোর দিকে চেয়ে দেখি কেবলই আধার, কেবলই আলোহীন, কেবলই অন্ধকার। হেমন্তের প্রান্তরে তারার আলোক। এখানে এসে আবার কবিতা বাঁক নিচ্ছে। জীবনানন্দের কবিতায় হেমন্ত এসেছে রূপক হিসেবে। টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড ক্যাম্পে তোমার মরুভূমির প্রতীকে এই বন্ধা পৃথিবীকে, এই মৃত পৃথিবীকে, এই থমকে যাওয়া পৃথিবীকে তিনি দেখতে চেয়েছিলেন। পোড়ামাটির প্রতীকে তিনি দেখতে চেয়েছেন। তেমনি এই পৃথিবীর বন্ধত্ব, এই পৃথিবীর অন্ধকার, এই পৃথিবীর থমকে যাওয়া জীবনানন্দ দেখতে চেয়েছেন হেমন্তের চিত্রকল্পে। এবং এইটা কিন্তু একটা বিষয় যে জীবনানন্দের কবিতায় চিত্রকল্প একটা বড় কথা। বারবার ইমেজ, ছোট ছোট ছবি তিনি আঁকেন এবং সেখানে প্রকৃতি, মানুষ, দেশজ শব্দ, মরবিড, অবসাদ, বোধ, অস্তিত্ব, আলো অন্ধকার সমস্ত মিলিয়ে এক জটিল জীবনের কাব্য জীবনানন্দ রচনা করতে চান। এবং আধুনিক কবিতা কিন্তু বারবার বদলে যাচ্ছে। রবীন্দ্রকথিত সত্য আধুনিক কবিতা আর ফিরে পাওয়া যাবে না। আধুনিক কবিতা তত্ত্বময়, জটিল ভাষ্যময়, জীবনের গভীরতম প্রদেশে সে প্রবেশ করতে চেয়েছে। বিংশ শতাব্দীতে সাহিত্য শিল্পের ক্ষেত্রে নতুন নতুন তত্ত্ব উঠে এসেছে। সেই তত্ত্বের আলোকে কবিতা লেখা হচ্ছে এবং জীবনানন্দের কবিতায় সেই অস্তিত্ব, অবসাদ, কৃত্রিমতা, জীবন সোপানের নানা বাসনা বিবিধ প্রক্রিয়ায় উঠে এসেছে। বলছে হেমন্তের প্রান্তরে তারার আলোক। জীবনানন্দের বহু কবিতায় এই হেমন্ত এসে উপস্থিত হয়েছে। হেমন্তকে তিনি হচ্ছে এই পৃথিবীর, বন্ধা পৃথিবীর রূপকল্পে দেখছেন, মৃত পৃথিবীর রূপকল্পে দেখছেন যে তারার আলোক। সেই জেট টেনে আজও খেলি, সূর্যলোক নেই তবু, সূর্যলোক মনোরম মনে হলে হাসি, সতত বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ। এবং দেখো এই পরিচ্ছেদগুলোতে কিন্তু আলো অন্ধকারের খেলা চলছে। যে উত্তরাধিকারের অংশ হয়ে আমি পথ চলা শুরু করেছিলাম, জীবনের পথে এসে দেখি শুধু অন্ধকার, কোথাও আলো নেই। আলো খুঁজতে তন্ন তন্ন করে পথে বেরিয়ে দেখি কেবলই আধার ঘনিয়ে আসে। কোথায় আলো পাবো? বলছে যেখানে আলোর সন্ধান, সেই হেমন্তের প্রান্তরের আলো, হেমন্তের মায়াবী আকাশের মৃদু আলো, সামান্য আলো, তারার আলো, অন্ধকারের প্রগাঢ়ময়তা থেকে সামান্য আলোর সন্ধানকে কেন্দ্র করে জীবনের প্রদীপ জ্বালি, জীবনকে ভালোবাসি, জীবনের গোপনতম প্রদেশ থেকে বেরিয়ে এসে আবার নব আনন্দে বাঁচার চেষ্টা করি। সেজন্যই বলছে সূর্যলোক নেই তবু, সূর্যলোক মনোরম মনে হলে হাসি। কোথাও আলোর সন্ধান নেই, কিন্তু জানি আলো মিলবে, আলোর সন্ধান পাওয়া যাবে। আলোর সন্ধান পাওয়া যাবে বলেই আমি আকাশের দিকে চেয়ে থাকি। সূর্যলোক মনোরম হলে, সূর্যের তাপ যদি ব্যক্তি মানুষকে বাঁচায়, উষ্ণতা দান করে, তাহলে হেসে উঠি। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া, লঙরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে
এই হচ্ছে জীবনানন্দের কবিতা, যে জ্যোতিচিহ্নের ব্যবহার যেমন থাকে তেমনি পূর্ণচ্ছেদ বা দাড়ি তিনি অনেক পরে দেন। টানা গদ্যে চলতে থাকে এবং সেখানে বলছে চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। বলছে বিষাদের চেয়ে, বিষণ্ণতার চেয়ে আরো বেশি কালো কালো ছায়া, অন্ধকার আরো প্রবলতর হয়। বিংশ শতাব্দী, যেটা বারবার বলছি, যে বিংশ শতাব্দী এক জটিল ব্যাধিতে আক্রান্ত। দুটি বিশ্বযুদ্ধ, সাম্রাজ্যবাদী শক্তি, এশিয়া মহাদেশ এবং স্বল্প মূল্যের দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ধ্বংস হয়ে গেছে এবং তার প্রভাব ভারতে পড়েছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, সাম্রাজ্যবাদী অত্যাচার প্রবল মাত্রায় হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের বাঁচার আর কোনো অধিকার নেই। পুঁজিবাদ মাথাচড়া দিয়ে উঠেছে, চারিদিকে অন্ধকার, চারিদিকে কালো সন্ত্রাস, কালো ছায়া ঘনিয়ে এসেছে। কিন্তু এটাই তো পৃথিবীর মানচিত্র নয়। পৃথিবীর মানুষ বাঁচবে, পৃথিবীর মানুষ নতুন করে স্বপ্ন দেখবে, পৃথিবীর মানুষ আলোময় ভুবনে ঘুরে বেড়াবে, পৃথিবীর মানুষ সুস্থভাবে বাঁচবে। এটাই তো জীবনের অঙ্গ, এটাই তো জীবনের অংশ। একজন সচেতন মানুষ, একজন মানবিক মানুষ এই স্বপ্নই তো দেখেন এবং সেই স্বপ্ন দেখেন বলেই একজন কবি কবিতা লেখেন, যার মধ্যে দিয়ে আশাবাদের সঞ্চয় করতে চান। এবং শেষ পর্যন্ত আমরা দেখব এই কবিতা আশাবাদের, এই কবিতা আলোর, এই কবিতা অন্ধকারকে পরাজয় করার মানসিকতাকে বরণ করার মধ্যে দিয়ে শেষ হচ্ছে। পরাজয়কে মানে কি বলবো, অন্ধকারকে পরাজয় করার মানসিকতার মধ্য দিয়ে শেষ হচ্ছে। লঙরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনায় নিরাশায় হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূরে নিরুত্তরে ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। জীবন চড়াই উতরায়ে ভরা, জীবন আলো অন্ধকারে ভরা, জীবন প্রতিবাদে সংগ্রামে ভরা, জীবন একরৈখিক নয়। এই আছি, এই নেই, এই আছি, অন্যক্ষণেই মৃত্যু ঘটে যেতে পারে এবং জীবন দাবি সবসময় প্রতিবাদে। এবং মধ্যবিত্ত মানুষকেই বারবার পরীক্ষা দিতে হয়, মধ্যবিত্ত মানুষকেই বারবার জীবনের পরীক্ষা দিয়ে উত্তরণের সত্যে ভেসে যেতে হয়। বলছে লঙরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে। দুটি বিশ্বযুদ্ধে সব ভেঙে গেছে। তোমরা বিভিন্ন নাটক পড়লে দেখবে, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক পড়লে দেখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী মন্বন্তরে গ্রাম বাংলার মানুষ শহরে চলে এসেছে, সামান্য ফ্যান খেয়ে বেঁচেছে, ডাস্টবিনের খাবার খেয়ে বেঁচেছে, না খেয়ে বেঁচেছে। 50 লক্ষ মানুষ শুধুমাত্র না খেয়ে মারা গেছে এই তোমার মন্বন্তরে। তুলসী লাহিড়ী ছেঁড়াতার নাটক পড়লে দেখবে মন্বন্তরের চিত্র কত ভয়ঙ্কর ভয়াবহ। লঙরখানা খোলা হয়েছে, লঙরখানাতেও সেখানে মানে পুঁজিবাদ গ্রামীণ মহাজনরা মাথা তুলে দাঁড়িয়েছে। সামান্য ভাতের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষ, সামান্য অন্নর জন্য বিদ্রোহ করা মানুষ, অপুষ্টিতে ভোগা মানুষ, এই মধ্যবিত্ত মানুষের আশা স্বপ্নহীনতার মধ্যে দিয়ে জীবনের স্বপ্ন দেখতে ভালোবাসে। মানুষকে স্বপ্ন দেখতেই হবে, না হলে কোনো বাঁচার পথ নেই। বলছে নর্দমা আর থেকে শূন্যে ওভারব্রিজে ওঠে নর্দমায় নেমে, শূন্য থেকে নর্দমা থেকে আকাশের দিকে তাকায়, আকাশ থেকে আবার নর্দমায় পড়ে যায়। আসলে জীবনের চড়াই উতরাই, এই ভালো আছে, এই মন্দ, এই আলো, এই অন্ধকার, এই ক্ষুধার অন্ন আছে, এই নেই, এই বা একটু সুস্থতার
প্রদীপ জ্বেলেছিল, সাম্রাজ্যবাদী শক্তি এসে সমস্ত ধ্বংস তছনছ করে দিল। অর্থাৎ জীবনে কোথাও সুস্থতা নেই, জীবনে কোথাও ও বাঁচার সঠিক পরিকল্পনা নেই। জীবন এমন অস্থির, এই অস্থিরতার কবি জীবনানন্দ। বিংশ শতাব্দীর যে অস্থিরতা, সেই অস্থিরতার কবি জীবনানন্দ এবং প্রবলভাবে সময় সচেতন কবি। তার কবিতায় ইতিহাস আছে, কল্পনা আছে, রূপক আছে, চিত্রকল্প আছে, ইত্যাদি আছে, সবই আছে। কিন্তু সময়ের শাশ্বত সত্যকে, বিংশ শতাব্দীর নিগূঢ় সত্যকে, ব্যক্তি মানুষের অস্থিরতার সত্যকে তিনি চমৎকারভাবে ধরেছেন। বলছে যে নর্দমা থেকে শূন্য ওভারব্রিজের দিকে উঠে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে এই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই জীবন। ফুটপাত থেকে দূরে নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্র জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। যেভাবে প্রান্তিক মানুষ বাঁচে, যেভাবে ফুটপাতবাসী বাঁচে, যেভাবে মধ্যবিত্ত মানুষ বাঁচে। ফুটপাত বদলে যায় মধ্যরাত্রিতে। তোমরা যদি বড় শহরে, ধরো কলকাতা শহরেই যাও, তাহলে রাত্রিতে দেখবে ফুটপাতে কত মানুষ ঘুমিয়ে থাকে। তাদের জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, এই আছে এই। এখনই মৃত্যু ঘটে যেতে পারে, জীবনের মূল্য যেন তাদের কাছে শূন্য। বলছে এক ফুটপাত থেকে অন্য ফুটপাতে জ্যোৎস্নায় বাঁচতে বাঁচতে কেউ বেঁচে যায়, কেউ বা মরে যায়, কেউ বা পরের দিন মরে যায়, কেউ বা পরশুদিন, কেউ বা বেঁচে থাকে। এই যে জীবনের প্রতি মুহূর্তে সংশয়, দ্বিধা, অমানবিকতা, পুঁজিবাদের চক্রান্তে মানুষের এই ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকে জীবনানন্দ আশার আলো জ্বালছেন। জীবনানন্দ এই অন্ধকারকে কাটিয়ে তোলার কথা বলছেন। অন্ধকার তো এমনি এমনি কেটে যাবে না, অন্ধকারের বিনাশ করতে হবে। নয়ার্থক বোধ, অশুভ শক্তির বিনাশ ঘটাতে হবে, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের বিনাশ ঘটাতে হবে এবং এই বিনাশ এর জন্য, এই সংগ্রামের জন্য, এই মিছিলের জন্য, এই প্রতিবাদের জন্য মানুষকেই, এই সাধারণ মানুষকেই অংশগ্রহণ করতে হবে এবং এই সাধারণ মানুষের অংশগ্রহণেই একমাত্র পৃথিবীর বুকে আলো আসতে পারে। এজন্যই কবিতার নাম তিমির হননের গান। অর্থাৎ অন্ধকারকে, অশুভ চেতনাকে, অকল্যাণকারকে, অমানবিক মূল্যবোধহীনতাকে, অন্ধকারের পরাজয় ঘটাতেই হবে, সাম্রাজ্যবাদের পরাজয় ঘটাতেই হবে। সেখানে দেখছেন যে ফুটপাত বদলে যাচ্ছে, এক ফুটপাত থেকে অন্য ফুটপাতে মানুষ যাচ্ছে। আবার কখনো বা তোমার জ্যোৎস্নার আলোতে, যেখানে আলোর ইঙ্গিত ছিল, শুভ চেতনার ইঙ্গিত ছিল, কেউ বাঁচতে বাঁচতে মরে যাচ্ছে, কেউ মরতে মরতে বেঁচে আছে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্ত মদীয় জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। সমাজের বিবিধ স্তর, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জীবনের পথ আলাদা, তাদের বাঁচার মানদণ্ড আলাদা, তাদের বাঁচার প্রকোষ্ঠ আলাদা। বলছে এরা সব এই পথে, ওরা সব ওই পথে, আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। কিন্তু সকলেই বেদনার, কিন্তু সকলেই বেদনার্ত, সকলেই দুঃখিত, সকলেই যন্ত্রণা কাতর, সকলেই বাঁচার জন্য সংগ্রাম করছেন। কিছু নেই তবু এই জেট টেনে খেলি, সূর্যলোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। বলছে জীবনের কিছুই নেই। হ্যাঁ, সত্যি তো, সাধারণ মানুষের বা প্রান্তিক মানুষের, নিম্নবিত্ত মানুষের কি আছে জীবনের? অর্থ, সম্পদ, সম্মান, বাড়ি, চাকরি কিছুই নেই। বলছে জীবনের কিছুই নেই, বলছে কিছুই নেই, তবুও বাঁচতে হবে। বাঁচতে হবে জন্যই মানুষ পরিশ্রম করে। আবার কেউ কেউ মারা যায়, যার কাছে জীবন মূল্যহীন মনে হয়। জীবনানন্দের নায়কের কাছেই মনে হয়েছিল, এই কবি জীবনানন্দ দাশের নায়কের কাছেই তা মনে হয়েছিল। সমস্ত থাকা সত্ত্বেও সে
আত্মহত্যার পথে এগিয়ে গিয়েছিল সেই ৮ বছর আগের একদিন কবিতার নায়ক। বোধ কবিতায় আলো অন্ধকারে যেতে যেতে হৃদয়ের মধ্যে কি খেলা করে কবি বুঝে উঠতে পারেন না, চরিত্র বুঝে উঠতে পারেন না। এখানেও বলছে যে কিছু নেই তবুও জের টেনে খেলি, জীবনের কিছুই নেই, বাঁচতে হবে তাই বেঁচে আছি, মরতে ভয় পাই তাই বেঁচে আছি। সূর্যলোক প্রজ্ঞা বলছে সূর্যলোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, সূর্যই জ্ঞানবান, সূর্যই আলো দেখাতে পারে, সূর্যই পথ দেখাতে পারে। বলছে সূর্য যদি আলোবান হয়, প্রজ্ঞাবান হয়, জ্ঞানবান হয়, সেজন্যই হাসি। এ পৃথিবীর সকলেরই সমান অধিকার, পুঁজিবাদ সমস্ত ধ্বংস করে দিতে পারে না, সাম্রাজ্যবাদ সমস্ত দখল করে নিতে পারে না। সাধারণ মানুষের প্রতিবাদ চাই, সাধারণ মানুষের বিদ্রোহ চাই, সাধারণ মানুষের একত্রিত সংগ্রাম চাই। কিন্তু সাধারণ মানুষ ক্ষুধার্ত, আর্ত, যন্ত্রণাকাতর, পথহীন, সে তো পথ জানে না, তাকে পথের দিশা দেখাতে হবে এবং পথের দিশা কবিই দেখাতে জানেন। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। বলছে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। এই মহানগরের কেন্দ্র, মহানগরীর আধিপত্য, মহানগরীর ভূকেন্দ্র সকলেই ভালোবাসি। আমি যেখানে জন্মেছি সেই এলাকা আমার তো প্রিয় হবেই। জীবিত বা মৃতের মতো, এগুলো উপমা দিচ্ছেন জীবনানন্দ। বাঁচতে বাঁচতে মরে যাওয়া মানুষ, মরতে মরতে বেঁচে যাওয়া মানুষ, জীবনের সামান্য আলো নিয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষ, শহরের কেন্দ্রকে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানুষ, শহরের স্বপ্নময় স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানুষ নতুন করে জেগে ওঠে, নতুন করে বাঁচতে চায়, নতুন করে স্বপ্ন দেখে। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? ব্যক্তি মানুষের কাজ তিমির হনন, মানে অন্ধকারের বিনাশ, সাম্রাজ্যবাদের পতন, নয়ার্থক শক্তির পতন, অশুভ মূল্যবোধহীনতা, অকল্যাণকর অমঙ্গলের পতন, অন্ধকারের নাশ। এই অন্ধকার রিপুকে ভেঙে ফেলা, সাম্রাজ্যবাদকে ভেঙে ফেলা, পুঁজিবাদকে ভেঙে ফেলা। বলছে সেই বিদ্রোহে, সেই সংগ্রামে, সেই মিছিলে গিয়ে আমরা কি তিমির বিলাসী হয়ে গেছি? আমরা কি অন্ধকারকে ভালোবাসি? আমরা কি নয়ার্থক প্রবৃত্তি, অকল্যাণকর অশুভ চেতনায় ভেসে যাচ্ছি? আসলে জীবনের উদ্দেশ্য তো তা নয়। জীবন এই অন্ধকার, এই অমাবস্যা, এই তিমির অভিযান, এই তিমির রাত্রি মানুষকে তো সুস্থতার আলো দেবে না, মানুষকে তো শুভ চেতনার আলো দেবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা তিমির বিলাসী। বলছে আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। কবি বলছেন আমরা অন্ধকারের নাশ করতে চাই, নয়ার্থক বোধের পতন ঘটাতে চাই, অশুভ চেতনা ব্যক্তির পক্ষে যা অকল্যাণকর, যা মূল্যবোধহীন, যা সভ্যতার অভিশাপ, সেই সাম্রাজ্যবাদ, সেই পুঁজিবাদ যা মানুষের সভ্যতাকে ধ্বংস করে দেয়, মানুষকে সুস্থভাবে বাঁচতে দেয় না, সেই অন্ধকারকে বিনাশ করতে চাই, সেই অন্ধকারের বিনাশ ঘটাতে চাই। সেই অন্ধকারের বিনাশের মধ্য দিয়েই সভ্যতার আলো জ্বলবে, সভ্যতা নতুন পথের দিশা খুঁজে পাবে।